সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পেশায় একজন মডেল এবং অ্যাক্টর। তিনি এমডি রিয়াজ উদ্দিন ভাই। চলুন দর্শক, আমরা চলে যাই রিয়াজ ভাইয়ের কাছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে এখন? আমি তো মডেলিং প্লাস অভিনয়ের পাশাপাশি ছোটখাটো বিজনেসের সাথে জড়িত, সবকিছু নিয়ে মোটামুটি ব্যস্ত থাকতে হয়, জীবনটা ব্যস্ত। কিভাবে মডেলিং ও অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন? অভিনয় যাত্রাটা আমার প্রথম আমাদের এলাকায়, আমরা তো পুরাতন ঢাকায় থাকি, একটা সাংস্কৃতিক সংগঠন হয়েছিল প্রথম। সাংস্কৃতিক সংগঠন হওয়ার পর তখন আমি হয়তো ম্যাট্রিক পাশ করার পরে আমার সকল বন্ধুরা একসাথে মিলে সবাই আবার আমাকে সিলেক্ট করলো, তোর থাকতেই হবে। তো সবার রিকোয়েস্টে সে প্রথম আমার তো অভিজ্ঞতা নাই, বললো মঞ্চে গেলে সব শিখতে পারবা। তারপরে মঞ্চে আসলাম, মঞ্চে কাজ করা শুরু করলাম। আমার প্রথম নাটকের নাম ছিল প্রতিযোগিতা, আমাদের সংগঠনের নাম ছিল মুখোমুখি নাট্য সংগঠন। প্রথম আমি সেই প্রতিযোগিতা নাটক দিয়ে শুরু করি এবং আমরা তো 16 ডিসেম্বরে, আপনি জানেন হয়তো, পুরাতন ঢাকা অনুষ্ঠান হয় স্টেজে। এই নাটকটার জন্য আমাদের যে কমিশনার ছিলেন তিনি রিকোয়েস্ট করেছিলেন। তখন আমরা এই নাটকটা মঞ্চস্থ করি, কমিশনার খুব পছন্দ করেন। এই নাটকের পাশাপাশি সেখানে আবার আমি আমার নিজের লেখা একটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কৌতুক করেছিলাম। আচ্ছা, সেই কৌতুকটা কিন্তু আমরা শুনবো একটু পর। আচ্ছা ঠিক আছে। সেই কৌতুক করার পরে সবাই খুব অবাক যে ঢাকাইয়া ছেলে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এত সুন্দর কলা কুশলী দেখানোর পরে সেই কৌতুকে আমি পুরস্কার পাই। সেই পুরস্কারটাই, সেই মঞ্চে আমার প্রথম পুরস্কার, এটা আমি সারা জীবন মনে রাখবো। সেই পুরস্কারটাই আমাকে আরো উৎসাহিত করেছেন, স্পৃহা আরো বেড়েছে। আচ্ছা, কৌতুকটা একটু হয়ে যাক দর্শকদের। এখনই কৌতুক শুনবেন? আচ্ছা, পরে শুনি, একটু পরে শুনি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম ব্রেক কোথা থেকে পেয়েছিলেন, সেটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রথম ব্রেক আমি নিজেও ভাবিনি যে আমি ব্রেক পাবো। প্রথম ব্রেক পাই তখন মোবাইলের যুগ ছিল না, কি 2000 সন হবে, 2001-2। আমি তো ওই যে মঞ্চে জড়িত এবং এটার সাথে সাথে সবার সুনাম পাওয়ার পর আমার এটার প্রতি আগ্রহ বাড়তে লাগলো। তো আমি একজন ইত্তেফাক পত্রিকায়, তখন ইত্তেফাক ইনকিলাব বেশি চলতো, ইত্তেফাক পত্রিকায় দেখলাম আমাদের পাশে একটা মিলের অফিস ছিল, ফ্লাওয়ার মিলের অফিস ছিল। সেই অফিসে পত্রিকা পড়তাম, দেখি যে মডেল প্রয়োজন। সেটা আর.কে মিশন রোডের ঠিকানাটা ছিল অফিসের ইয়ার নাম। আপনার বয়স কত ছিল? আমার হয়তো তখন এই ম্যাট্রিক পাস করার পরে কি 18-20 হবে এরকম। তা যাক, আমি খুব উৎসাহের সাথে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো যে আপনি কি কাজ করেন, অভিজ্ঞতা বলেন। আমি বললাম যে আমি মঞ্চে কাজ করি। বলো আচ্ছা ঠিক আছে, আপনার 3 কপি ছবি নিয়ে 3 অ্যাঙ্গেলের আমাদের কাছে চলে আসুন। ঠিক আছে, আমি চলে গেলাম। ওই ফার্মটার নাম ছিল অস্ট্রাল পাবলিসিটি। আচ্ছা। মালিকের নাম ছিল আনোয়ার সাহেব, আর ডিরেক্টর ছিল মহসিন হীরা। আমি যাওয়ার পরে ছবি দিলাম, তারপরে সব জিজ্ঞেস করলো যে আপনি মঞ্চে কি কি কাজ করেছেন। আমি বললাম যে এই কাজ করলাম। বললো আপনি কি গাড়ি আছে? বললো হঠাৎ আমার গাড়ি প্রশ্ন করলাম। না, আমার গাড়ি নেই। আপনি একটা গাড়ি ব্যবস্থা করতে পারবেন? আমি কোনো রকম চিন্তা না করি উৎসাহ সহিত বললাম হ্যাঁ পারবো। বলে ঠিক আছে, আগামীকালকে আপনি ওয়াটার ফ্রন্টে গাড়িটা নিয়ে চলে আসেন। কালকে আপনার শুটিং, আপনার সাথে নতুন একটা মেয়ে মডেল। সেই বিজ্ঞাপনের ইয়েটা ছিল, প্রোডাক্টটা ছিল নিম বিউটি লোশন। আচ্ছা, ঠিক আছে। তো ওটাই আমার প্রথম জীবনের প্রথম এবং ফার্স্ট। তারপর ফার্মে যাই আমি, ওখানে আমাকে প্রথম বিজ্ঞাপনের সুযোগ দেওয়া হয়। প্রোডাক্টের নাম ছিল নিম বিউটি লোশন। আমার সাথে মডেল ছিল, ওর নামটা বোধহয় শিমু, অনেকদিন আগের তো তাও মনে আছে, স্মৃতিশক্তি ভালো দর্শক। ঠিক আবার কিছুদিন পরেই 15-20 দিন পরে আবার ফার্ম থেকে ফোন দিল, রিয়াজ ভাই আপনি কি এদিন ফিরে আছেন? হ্যাঁ বললাম হ্যাঁ ফিরে আছি। তো সেটা ছিল প্রাইম মিটারের বিজ্ঞাপন। আমার সাথে মডেল ছিল অনেক সিনিয়র আর্টিস্ট, আবুল হায়াত লাকি নাম। ঠিক আছে, এইভাবে আমার যাত্রা শুরু, মডেলিং নিয়ে আমার যাত্রা শুরু। অভিনয়ের কোন চরিত্রটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি? আসলে অনেক চরিত্র আছে, তবে ওই আমার একটা মঞ্চে নাটক ছিল। মঞ্চে নাটকে আমি
নেগেটিভ এবং পজিটিভ। লিড কেকটা আমি ছিলাম, আমি নায়ক, আমি ভিলেন। তা নায়িকার সাথে আমার একটু প্রতারণা করি, এগুলো মনে করলে আমি অনেক দুঃখ, এগুলো আমার নিজের মনে কষ্ট লাগে। তাই না? আপনার মতে একজন ভালো অভিনেতা হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কি? একজন ভালো অভিনেতা হওয়ার জন্য প্রথমত অনুশীলন প্রয়োজন আছে। যেমন আমরা মঞ্চে কাজ করি, প্র্যাকটিস করতে হবে, অভিনয় জানতে হবে, শিখতে হবে, কিভাবে শেখা যায়। এখন তো মানে কি বলে ডিজিটাল যুগ, শেখার মাধ্যমটা খুব সহজে খুব শেখা যায়। এবং সবার জন্য অনুরোধ থাকবে অবশ্যই ভালো জিনিসটা শিখতে হবে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা মঞ্চে যখন কাজ করি, সেই শিক্ষাটা আমার মনে আছে, মঞ্চের কাজ হলো এটা একটা শিল্প, অভিনয় একটা শিল্প। তা তো অবশ্যই। মঞ্চে আমাদের শিখিয়েছেন যে সংস্কৃতির মাধ্যমে আমাদের কাজ হলো সংস্কৃতির মাধ্যমে সমাজকে সচেতন করা। আমরা নাটকের মাধ্যমে সমাজকে একটা মেসেজ দিব, সমাজকে সচেতন করব। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখলে আমাদের দেশের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য কল্যাণ হবে। আপনি কিভাবে নিজের পারফরমেন্সকে ধারাবাহিকভাবে উন্নত করেন? আমি চেষ্টা করি সবসময়, মানে যখনই যে কাজ করি আমি সেটার ভিতর ঢোকার চেষ্টা করি, ঠিক আছে, সেই কাজটির দিকে বেশি গুরুত্ব দিই। এবং যখন আমি যে কাজ করছি সেটা গুরুত্ব দিব বেশি, সেটা ভালো হলে আমার না, ওই আমাদের ডিরেক্টরের প্রয়োজনে কিংবা প্রডিউসারের প্রয়োজনে আমাকে ওরা ডাকবেন, আচ্ছা। এটা খেয়াল রাখি। মডেলিং ও অভিনয়ের মধ্যে কোনটিকে আপনি বেশি উপভোগ করেন এবং কেন? বর্তমানে মডেলিংটা আমি খুব পছন্দ করি, কারণ খুব অল্প সময়ে কাজটা হয়ে যায় এবং পরিচিতও ভালো পাওয়া যায়। হ্যাঁ, সেটাই। বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনি তরুণদেরকে ভূমিকা কেমন দেখেন? তরুণদের ভূমিকা খুবই ভালো, অবশ্যই ভালো। আমি তরুণদের উৎসাহ দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে উৎসাহ দিচ্ছি, আপনারা অবশ্যই এগিয়ে যান। তবে মাথায় যে এর আগেও বলে গেলাম, একটা জিনিস খেয়াল রাখতে হবে সবার, যে আমরা এই অভিনয় শিল্পটাকে বাঁচানোর জন্য সমাজকে যাতে ভালো কিছু দিতে পারি। হ্যাঁ, এখন তো আমরা মিডিয়া অনেক কিছু দেখি, এগুলি থেকে আমরা বেঁচে থাকি। আমি বললাম না কারো কথা, বেঁচে থাকি। অশ্লীল জিনিস ভিউ পাওয়ার জন্য যে কোনো কাজ আমি করব মানুষকে হাসানোর জন্য, এগুলি থেকে বিরত থাকলে ভালো, তাহলে মানুষ কিছু শিখতে পারবে। কারণ এটা তো শুধু আমি আমার জন্য করছি না বা গুটি কয়েক দর্শকের জন্য না, এটা কিন্তু ফ্যামিলির বাচ্চা থেকে শুরু করে যিনি হচ্ছেন ওল্ড আছেন বাসায়, যিনি মুরব্বী আছেন, তিনিও কিন্তু দেখছেন। হ্যাঁ, সবাই So, আমাদের দেখছে। ওই চিন্তাটা মাথায় রেখে অভিনয়টা করতে হবে। রাইট, আমি সেটাই অবশ্যই। বলতে চাচ্ছিলাম। কোন পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন? আমার আসলে কি স্বপ্নের কথা কি বলবো, আমি এই স্বপ্নের বিষয়ে প্রথমত মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারণ কি আমার কোনো স্বপ্নই এই পর্যন্ত অপূর্ণ হয়নি। আমরা যে পরিচালকের কথা ভেবেছি, আমি মনে মনে কল্পনা করেছি, দেখেছি কিছুদিন পরে সেই পরিচালকের ডাক পড়েছে আমার, যেটা বিজ্ঞাপনে বেশি। এই জন্য এইটা নিয়ে আমি কোনো প্রত্যাশা টত্যাশা করি না। ইনশাআল্লাহ যা মনে মনে আছে, আল্লাহ পাকের শুকরিয়া। চমৎকার। ভবিষ্যতে নিজেকে কোন ধরনের চরিত্রে বা প্ল্যাটফর্মে দেখতে চান? আমি নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে দেখতে চাই, এবং আমার অভিনয়ের মাধ্যমে যাতে আমিও সমাজকে কিছু দিতে পারি, দেশকে কিছু দিতে পারি, এটাই আচ্ছা। চেষ্টা করি। আমি একজন ভালো অভিনেতা হতে চাই। হতে চান। আচ্ছা, আপনি তো হচ্ছে আপনার যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে, তাও তো সেই ওই যে বললেন 16-17 বছর বা 18 বছর এরকম আরো ওই বেশি হতে সময়টা। পারে। আচ্ছা, তো এত দিন থেকে আপনি কাজ করছেন, কিন্তু সেভাবে আপনাকে আমরা পাচ্ছি না কেন বা পাইনি কেন? এই যে একটা গ্যাপ, দীর্ঘ 10 বছরের একটা বিরতি, এটা কেন? একটু যদি দর্শকদের জানান। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ট্র্যাজেডি থাকে, আমার জীবনে ছিল। যখন আমি বিজ্ঞাপনে কাজ করি বিটিভিতে, তার কিছুদিন পরে মানে বছরখানেক পরে আমি একটি মুভির অফার পাই। খুব সুন্দর ছিল আমার জন্য, গুড অপরচুনিটি ছিল। কিন্তু সমস্যা হলো পুরাতন ঢাকায় থাকি, রক্ষণশীল পরিবার। আমার দাদু তখন বেঁচে ছিলেন, মা বাবা বেঁচে ছিলেন, এখন যেহেতু নাই, আল্লাহ পাক তাদের বেহেশতে নসিব করুক। ফ্যামিলি থেকে, পরিবার থেকে একটা বাধা আসছে যে না, ছেলেকে তুমি নাটক পর্যন্ত করো, এগুলো ছাড় দিয়েছি, তুমি এখন পড়াশোনা ঠিক মতো করবা, নাটক করতে পারবা, মঞ্চে নাটক করতে পারবা, টুকটাক বিজ্ঞাপন করতে পারবা, কিন্তু ফিল্মে দিব না। ফিল্মে দিলে ওনাদের ধারণা ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রাগ করে, আমার তো ইচ্ছে ছিল যে আমি হিরো হব এবং সুযোগও পেয়েছি, আমি রাগ করে প্রায় 10 বছর এগুলো অফ রেখেছি। আচ্ছা, আবারও নতুন করে শুরু করলাম।
আবার নতুন করে আসলাম, আমার বন্ধু যারা ছিল, যারা একসাথে কাজ করতাম, আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে আবার টেনেছে। হ্যাঁ তারা আমাকে খুব মিস করছিল। আমি আসলে মঞ্চ তো আমার রক্তের সাথে মিশেছিল। এটা আমি আপনিও খুব কষ্ট অনুভব হ্যাঁ, করছিলেন, হ্যাঁ। ছটফট করছিলেন। আমার মঞ্চ নাটক করতে আমার খুবই ভালো লাগে, এখন যদিও সময় স্বল্পতার কারণ পারি না, কিন্তু আমি খুব মিস করি। মিস করেন। আচ্ছা, টক উইথ নাহারের কিন্তু আমরা এখন র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে এসেছি, কুইক অ্যান্ড ফান রাউন্ড। এটা অভিনয় না মডেলিং, কোনটা প্রিয়? আমার কাছে দুটোই প্রিয়। আচ্ছা, প্রিয় অভিনেতা ও অভিনেত্রী? প্রিয় অভিনেতা, আমি যদি নায়ক নায়িকা বাছাই করতে যাই, তাহলে আমার এই চঞ্চল চৌধুরীকে আমার খুব ভালো লাগে, এবং ফিল্মের এখানে শাবনূরকে আমার খুব পছন্দ। আচ্ছা, কেন অডিশনে রিজেক্ট, সরি, কোনো অডিশনে রিজেক্ট হওয়ার অভিজ্ঞতা? আল্লাহ পাকের রহমতে এ পর্যন্ত আমি কোনো রকম অডিশনে রিজেক্ট হইনি, যেখানে গেছি ইনশাল্লাহ সফল হয়েছি, আল্লাহর শুকরিয়া। বাহ। এটার জন্য সিনেমা না ওয়েব সিরিজ, কোনটা বেশি পছন্দ? ওয়েব সিরিজ পছন্দ। এখানে ফিল্মের নায়ক না ভিলেন, কোন চরিত্রে চ্যালেঞ্জ বেশি? চ্যালেঞ্জ আসলে কি সব চরিত্রেই থাকে, কোনো চরিত্রই সহজ না, আমরা কোনোটাকে সহজ করে নিতে পারবো না। নায়ক ভিলেন দুটোই চ্যালেঞ্জ সব থাকে। চরিত্র গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সব চরিত্রই গুরুত্বপূর্ণ, শুধু খেয়াল রাখতে হবে যে আমি যেই চরিত্রই করি সেটাকে ফুটিয়ে তুলতে হবে। ক্যামেরার সামনে প্রথম দিন কেমন ছিল? প্রথম দিন একটু ভয় ভয় ছিল, এটা সত্যি। আমি যখন প্রথম ওই যে বিটিভির কাজ Nervous করি, ছিলেন তখন না? একটু নার্ভাস ছিলাম। তবে আমাদের ডিরেক্টর, উনি মানে কি বলবো, উনি আমাকে নিজের ছেলের মতো খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমি 5 মিনিটের মধ্যে আমার নিজেকে হালকা করে ফেললাম, খুব সহজে আমি কাজটা করতে পারলাম। আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সেই ডিরেক্টর নামটা বলি, আমাদের সেই বিজ্ঞাপনের ডিরেক্টর ছিল মহসিন হীরা। আমি ওনাকে খুব মিস করি। উনি যদি এই অনুষ্ঠান দেখে থাকেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনিও দেখে থাকেন কিংবা কেউ যদি পরিচিত থাকেন মহসিন হীরা, আমার সাথে একটু যোগাযোগ করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি ওনাকে খুব মিস করি, আমার প্রথম গুরু। মহসিন ভাই, আপনি যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাকে কিন্তু একজন খুব বেশি মিস করে, যাকে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। উনি নাকি 5 মিনিটের মধ্যে বিষয়টা ধরে ফেলেছিলেন। তো সে আপনার সাথে আবারও যোগাযোগ করতে চায়। আপনি যেখানেই থাকবেন, যদি এই মেসেজটা আপনার কাছে যায়, অবশ্যই আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন ফিটনেস রুটিন কড়া না নরম? আমি একটু নরমই রাখি। তাই না? ভোজন রসিক, নিজেকে 3 শব্দে প্রকাশ করলে কি হতো? আমি একজন ভালো বাবা, একজন অভিনেতা, এবং সবার সাথে বন্ধুসুলভ আচরণ করি, এটাই। বাহ, চমৎকার। কোন ডায়লগ বা সংলাপ সবচেয়ে প্রিয়? আবার সেই মঞ্চের ডায়লগই প্রিয় এখন। আচ্ছা, কোনটা বলতে পারবেন? ডায়লগসটা একটু বড়, আচ্ছা, হ্যাঁ, সময় থাকলে আমি বলবো অবশ্যই। আচ্ছা। সোশ্যাল মিডিয়া ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? সোশ্যাল মিডিয়া এখন তো অভিনয়টা এমন আমার রক্তের সাথে মিশে আছে, এখন যদি ভাগ্যে লেখা না থাকে, কোনো রকম সমস্যা হয়, আমি আবার একটা জিনিস, আমি যে কোনো পরিস্থিতি খুব সহজে মেনে নিই। সকল অবস্থায় যাই ঘটুক, আমি মনে করি এটা ভালোর জন্য হচ্ছে, এর জন্য আমার কোনো দুঃখ থাকবে না। যে কোনো কিছু ছাড়া আমি মানে থাকতে পারবো। যখন যে পরিবেশ থাকবে আপনি আমি সেটা, মানিয়ে নিতে হ্যাঁ, এটা পারবেন। আমার পরিবার এই জিনিসটা নিয়ে আমার খুব করে যে তুমি সব একটা দুর্ঘটনা ঘটছে, তুমি সব ইজিভাবে নিয়ে এগুলো সব করে ফেলো। আমি সেই উত্তরটা এখানে দিলাম। বাহ, আমি সব চমৎকার। পরিবেশই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। রিয়াজ ভাই, জি, একটা নাটকের ডায়লগ হয়ে যাক, যেহেতু কৌতুকটা হচ্ছে না, তো একটা নাটকের ডায়লগ আমরা শুনি, কি বলেন দর্শক? আচ্ছা, তাহলে আমি দর্শকদের আমার মঞ্চ নাটকের একটি ডায়লগ বলি। আমার এই নাটকের নাম ছিল ফলাফল শূন্য। আমি নেগেটিভ পজিটিভ দুটাই লিড কাজ ছিলাম। তো নায়িকার সাথে আমার কথোপকথন সেটাই আমি শোনাচ্ছি আপনাদের। প্রথম, আমি নায়িকাকে ডেকে আমরা গোপনে এক জায়গায় দেখা সাক্ষাৎ করি। বলি, কুলসুম কুলসুম চলো একটু নিরিবিলিতে যাই। না, নিরিবিলিতে লুকায় লুকায় আমার প্রেম প্রেম খেলা ভালো লাগে না। তো তোমার কি ভালো লাগে? আচ্ছা আরিফ, সত্যি কেন কত, তুমি আমার ভালোবাসো কিনা? আরে এতদিন পরে তুমি এটা কেমন কথা কইতাছো? তোমারে ভালোবাসি না তাহলে আমি কারো ভালোবাসি? তোমার লাগে তো আমি এই জীবন দিতে রাজি। প্রমাণ দেখতে চাও? তুমি যদি কও এই ছুরিটা এখনই আমার বুকে ঢুকাই দিতে পারো, না তার দেখাইতে হইব না। তো আমার কেন জানি ভয় লাগে। ভয়? কিসের ভয়? তোমার হারানোর ভয়, তোমার না পাওয়ার ভয়।
যদি তোমার ভুইলা যা ভুইলা যাব তোমারে, পাগল না মাথা খারাপ, তোমারে ভুইলা গেলে আমি বাঁচুম কেমনে? তাহলে কবে আমারে ঘরে তুলে দিবা? বাজান রে কইয়া এই অল্প কিছুদিনের মধ্যে তোমার আমার বউ করে আমার ঘরে তুলুম, আমার রাজধানী বানাবো। এবার চলো একটু মিলতে যাই। ধন্যবাদ সবাই। বাহ, চমৎকার চমৎকার অভিনয় আমাদের রিয়াজ ভাইয়ের, খুবই সুন্দর অভিনয় হয়েছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবারও দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।